কেমিস্ট্রি অপেক্ষাকৃত যারা ফিজিক্স ভালোবাসে তাদের একটু কেমিস্ট্রিতে একটু মনে হয় ওটা তো খুব সোজা, কিন্তু যাই হোক সহজ তো সবকিছুই ভেতর থেকে পড়তে হবে। ও আরেকটা কথা হচ্ছে দেখো, এই 20 মোট 60টা কেমিস্ট্রি প্রশ্ন, এই 60টা প্রশ্ন তো আর সব না। ভেবে নিতে পারো যে আমি আজকে সেট 1 যে 20টা প্রশ্ন পড়াবো সেগুলো হচ্ছে প্রতীকী প্রশ্ন, মানে সেগুলোর আড়ালে কিন্তু অনেক প্রশ্ন আছে, সব প্রশ্ন তো এখানে দেওয়া যায় না, আবার অনেক শক্ত প্রশ্নও এখানে দেওয়া যাবে না, কেননা আমার হাতে তো ডাস্টারও নেই, চকও নেই, বোর্ডও নেই যে আমি তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, তো যাই হোক দেখি কেমন কত সুন্দর করে সবাইকে নিয়ে প্রশ্নগুলো করতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা কি করেছি মূলত ক্লাস 11 আর 12-এ প্রায় 20টা চ্যাপ্টারে মোটামুটি একটা করে প্রশ্ন রাখবার চেষ্টা করেছি, এবং তাতে সব রকম মেশানো প্রশ্নই আছে। তো ফার্স্ট প্রশ্ন সেটা হচ্ছে ক্লাস 11-এ সেই সবচেয়ে যে চ্যাপ্টারটা মনে হয় যেন শেষই হয় না, সেটা হচ্ছে বেসিক কনসেপ্টের। তো বেসিক কনসেপ্টের প্রশ্ন বাছাটা একটু অসুবিধা হয়ে গেছিল, তো তাই একটু শুরু করি, একটু সহজ ভাবেই শুরু করি। ঠিক আছে, ঠিক আছে, সবাই থাকবে তো আমার সাথে? একটু সময়টা তো আর অন্য কিছু করতে পারবে না, এখানেই বসতে হবে আর এটাই শুনতে হবে। তাই একটু চলো সবাই মিলে একসাথে পড়াশোনাটা করে নি। হ্যাঁ চলো। আচ্ছা দেখো, আমি কিন্তু তোমাদেরকে বলবো আর তোমরা একটু যদি মনে হয় সলভ করবে, কেননা আমি কিন্তু সলিউশনটা মুখেই বলবো, মুখেই বোঝাবো, আমার সলিউশন পার্ট আলাদা করে লেখা নেই। তো প্রথম যে কোয়েশ্চেনটা বেসিক কনসেপ্টের কোয়েশ্চেন, সেইখানে ফার্স্ট কোয়েশ্চেনটা একটু বড় করে আছে হচ্ছে একটা মোনোবেসিক অ্যাসিডে 6.1 গ্রামকে নিউট্রালাইজ করছে 100 মিলিলিটার M/2 বেরিয়াম হাইড্রোক্সাইড। আমার মনে আছে আমি তাই বলছি, 100 মিলিলিটার M/2 বেরিয়াম হাইড্রোক্সাইড নিউট্রালাইজ করছে 6.1 গ্রাম অফ এ মোনোবেসিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে মোনোবেসিক অ্যাসিড কোনটা সেটা চিনতে হবে অবশ্যই করে। বুঝতেই পারছো যে তোমরা একদম সেই ফার্স্ট চ্যাপ্টারে যে 100 মিলিলিটার M/2 বেরিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 50 মিলিলিটার, মানে আমি যদি M/2 টাকে 1/, হ্যাঁ ওকে ওকে ওকে, হ্যাঁ তার মানে 50 মিলিলিটার M বেরিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 6.1 গ্রাম। তাহলে একদম ইউনিটারি মেথডে therefore 1000 মিলিলিটার বেরিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু কত গ্রাম অফ দ্যাট অ্যাসিড। কেউ কি করেছো? একদম খুব সিম্পল, মানে 6.1/50 ইন্টু 1000, তাই তো অ্যাকচুয়ালি। তো দেখবে এটা আসছে 100। এটা একটু প্রথমটা শুরু করি, কেননা ফিজিক্সটা অনেকটা বড় হয়ে গেছে, তো এইগুলো একটু শুরু থেকে করি, যেখানে একটু বোঝানোর আছে, আগু পিছু বোঝানোর আছে সেটা আমি বুঝিয়ে দেবো। এটা একদম স্ট্রেট কোয়েশ্চেন, দেখবে 122 গ্রাম আসছে, এবং যেহেতু এটা মোনোবেসিক অ্যাসিড তাই নিশ্চয়ই বুঝতে পারছো যে যেটা মলিকিউলার যেটা 122 বেরোলো সেটা ডিরেক্টলি তার মলিকিউলার ওয়েট, তাই তো? তো তাহলে এখানে অপশন গুলো আছে ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, প্যারাটলুইক অ্যাসিড আর বেনজয়েক অ্যাসিড। এটা খুব সিম্পল কোয়েশ্চেন, দেখবে বেনজয়েক অ্যাসিড সবকটাই মোনোবেসিক অ্যাসিড, কিন্তু তোমার স্যালিসাইলিক অ্যাসিড এগুলোতে সব তার সাথে হাইড্রোক্সাইড এই গ্রুপ গুলো আছে, এবং এইটা ফিট করছে অপশন ডি বেনজয়েক অ্যাসিডের সাথে। একটু রান করছি প্রথম দিকটা স্পিডে, পরের দিকে আমি ঠিক টেনে নেবো। হ্যাঁ আচ্ছা, নাম্বার টু হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের কোয়েশ্চেন। অ্যাটমিক স্ট্রাকচারের বোর কনসেপ্ট থেকে, আমি তোমাদের সাথে নিশ্চয়ই ইন্টারঅ্যাক্ট করব, একটু প্রথম দিকে স্পিডে যাচ্ছি, জিনিসটা রান করতে হবে, কেননা তোমাদের পরে অঙ্ক আর বায়োলজি ক্লাসটা আছে। ঠিক আছে, যেখান থেকে আমি টেনে তোমাদেরকে ধরা তোমাদের দিয়ে উত্তর নিশ্চয়ই বলাবো। তো সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে একটা বোর অরবিটে একটা হাইড্রোজেন অ্যাটমে ফার্স্ট অরবিটে এনার্জিটা দিয়ে দিয়েছে 2.18। খুব অস্পষ্ট, একটুখানি স্পষ্ট হয়, মানে আগের দিন একটু স্পষ্ট ছিল, একটু উপরে যাবে। তো যাই হোক, আমি ওখানে ততক্ষণ আসুক, তোমাদের কাছে কোয়েশ্চেন আছে, বলো। বলবে মনে হচ্ছে যে বল যে এনার্জির ইকুয়েশনটা কি বোর অরবিটে?
কে বলবে? -13.6 বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, তাই তো? হ্যাঁ, তাহলে এনার্জি অফ সেকেন্ড অরবিটের এনার্জি ডিভাইডেড বাই ফার্স্ট অরবিট মানে E2 বাই E1 is equal to ultimately as n1 square by n2 square. Okay, n1 square by n2 square মানে হচ্ছে E2 by E1 is equal to 1 by 4, তাই তো? সেকেন্ড অরবিট তো। তো আমার যদি ফার্স্ট অরবিটের এনার্জি দিয়ে দেয় ডিভাইডেড বাই 4 করলে সেটাই হচ্ছে আমার আনসার, এবং সেটা আনসারটা অবশ্যই করে তোমরা নিজেরা করবে, নিজেরা করে তোমরা মেলাবে যে অপশন কোনটা হবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আবারও বলছি যে আমি কিন্তু বলবো না, তোমরাই করবে। হ্যাঁ, যে ফার্স্ট অরবিট এনার্জি, বোর অরবিটের এনার্জির ইকুয়েশন হচ্ছে -13.6 বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। আর একবার খুব দ্রুত মানে তাড়াতাড়ি রিপিট করছি, দ্যাট ইজ E2 বাই E1 ইজ ইকুয়াল টু n1 স্কোয়ার বাই n2 স্কোয়ার। ওকে, তো তাহলে n1 স্কোয়ার মানে 1 স্কোয়ার বাই n2 স্কোয়ার মানে 2 স্কোয়ার, আলটিমেটলি 1 বাই 4, তার মানে 1/4 অফ ফার্স্ট অরবিটের এনার্জি ইজ দ্য সেকেন্ড অরবিটের এনার্জি। ওকে, ঠিক আছে? তো এখানে ইলেকট্রনের এনার্জি তোমরা নিশ্চয়ই জানো যে একটা অরবিটের যে এনার্জি, সেই অরবিটে যে কটা ইলেকট্রন থাকে তার এনার্জিও তার সাথেই সমান। ওকে, ঠিক আছে? ঠিক আছে, থার্ড কোয়েশ্চেন। এই থার্ড কোয়েশ্চেন কিন্তু তোমাদেরকেই বলতে হবে, আমি একটুও বলবো না। থার্ড কোয়েশ্চেন হচ্ছে পিরিয়ডিক টেবিল, মানে তোমাদের থার্ড চ্যাপ্টার 11-এ, ঠিক আছে? সেমিস্টার 1-এ পড়েছিলে যে একটা মেটালিক হ্যালাইড মানে মেটালিক হ্যালাইডের ফর্মুলা চেয়েছে, সেই মেটালটার সাকসেসিভ আইপি আয়নাইজেশন পোটেনশিয়াল, ফার্স্ট আইপি x, সেকেন্ড আইপি 2x, থার্ড আইপি 5x and fourth আইপি is 20x কিলোজুল মোল ইনভার্স। আবার বলছি, আইপি মানে আয়নন বিভব মানে আয়নাইজেশন পোটেনশিয়াল। তোমাদের মনে আছে তো যে কতটা ইলেকট্রন লাগবে তার শেল, কতটা এনার্জি লাগবে তার শেল থেকে ইলেকট্রনটাকে বার করতে। এটা কিন্তু একটু শুধু মাথা দিয়ে ভাবতে হবে। কি হবে বলো, কি আনসার হবে? সি হবে। কেন হবে বলতো দেখি? কি জাম্প করছে, ভেরি গুড, তিনখানা ইলেকট্রনের পরে জাম্প করছে, মানে ফোর্থটা 20x, মানে অনেকখানি শক্তি লাগছে পরবর্তী চতুর্থ ইলেকট্রনটাকে বার করতে। তার মানে স্টেবল অক্সিডেশন, খুব ভালো লাগলো। স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে আমার 3+, দ্যাটস ওয়াই এর স্ট্রাকচারটা হচ্ছে NH3। মানে এটা একটু ভাববার প্রশ্ন কিন্তু সহজই হয়, প্রশ্নটা ডেপথটা থাকে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় 50% প্রশ্ন কিন্তু তোমরা যদি পুরো বইটা টেক্সট বই খুব ভালো করে করো তার থেকেই তোমরা পারবে, বুঝতে পেরেছো? ডেপথ থাকতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কোন চ্যাপ্টার বুঝতেই পারছো, বন্ড অর্ডার, তার মানে কেমিক্যাল বন্ডিং এর প্রশ্ন, তাই তো? তো বন্ড অর্ডার বার করতে গেলে শুধুই মাত্র দরকার লাগে আমার আউটার মোস্ট শেল মানে পি, মানে 2p শেল। তোমাদের সিলেবাসে কিন্তু মানে তোমরা ডাইঅ্যাটমিক মলিকিউল নিয়েই তোমাদের পুরো +2 সিলেবাসটা আছে। তো লাস্টের যে px py pz এর নাম্বার অফ ইলেকট্রনটা খুব দরকার। আচ্ছা, এটা কি আছে? কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডার থেকে কোনটার বন্ড অর্ডার একটু আলাদা? আচ্ছা, হ্যাঁ, অপশন এ। আরে তোরা বলছিস না কেন? ওরা বলছে হ্যাঁ, দ্যাট ইজ অপশন বি তে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে। যেটা কার্বন মনোক্সাইড আছে, কার্বনে হচ্ছে দুটো ইলেকট্রন, 1s2 2s2 2p2, মানে পি এ দুটো ইলেকট্রন। এবার এদেরকেই কিন্তু বলতে হবে পি এ দুটো ইলেকট্রন, আর অক্সিজেনে হচ্ছে আউটার মোস্ট মানে পি অরবিটালে 4টে ইলেকট্রন, তাহলে মোট 6টা। তো এই 6টা কিন্তু বিতে NO+, মানে নাইট্রোজেনে 3টে, অক্সিজেনে 4টে, 7টা, তার থেকে একটা প্লাস মানে চলে গেল, মানে 6টা ইলেকট্রন, তার মানে সেম অ্যাজ CO। ওকে, ঠিক আছে? ঠিক সেরকম ভাবে CN- এ
কার্বনে দুটো, নাইট্রোজেনে তিনটে, 5টা নেগেটিভ চার্জের জন্য আরেকটা এক্সট্রা, 6টা ইলেকট্রন হয়ে গেল। আর নাইট্রোজেনে তো ডিরেক্ট 6টা, তাহলে যেটা আনসার এ, NO মাইনাস, দ্যাট ইজ নাইট্রোজেনে 3টে, অক্সিজেনে, নাইট্রোজেনে 3টে, অক্সিজেনে 4টে, 7টা, আর মাইনাসের জন্য একটা, 8টা। তার মানে ওটা সিওর সাথে ডিফারেন্স। ঠিক আছে, ওকে নেক্সট। আচ্ছা নেক্সটটা হচ্ছে একটা কার্ভ দিয়ে বলেছে, নাম্বার 5 বলেছে যে একটা 1 মোল আইডিয়াল গ্যাসে V ভার্সেস T কার্ভটা কনস্ট্যান্ট প্রেসার 2 অ্যাটমসফিয়ারে হচ্ছে গিয়ে তোমার কত x লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট R এর ভ্যালু ইন টার্মস অফ x কত হবে বলো? আবার একটু ভালো করে দেখো, অপশন সি না ডি? সি আর ডি এর মধ্যে তফাৎটা কি? হ্যাঁ, ইউনিটের তফাৎ, ইউনিটের তফাৎ কি করে হবে? আচ্ছা এদেরকে একটু বোঝাই, তোমাদেরকে একটু বোঝাই। ঠিক আছে, পিভি ইজ ইকুয়াল টু এ নট টি। তো তাহলে আমাদের গ্রাফটা কি ভি ভার্সেস টি? তো তার মানে ভি ইজ ইকুয়াল টু এ নট টি বাই পি। তার মানে এন আর বাই পি। এন কি 1 মোল, পি কত 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 লিটার? 2 অ্যাটমসফিয়ার, তাই তো? তার মানে পি এর জায়গায় 2, তার মানে আর বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু স্লোপ এক্স। তাহলে আর ইজ ইকুয়াল টু 2x। ইচ্ছা করে খেয়াল রাখবার জন্য দেওয়া হয়েছে দুটো সি আর ডি এর আনসার এক, ইউনিটটাকে আলাদা করে দেওয়া হয়েছে। তার মানে এটা খেয়াল রাখতে হবে যে ইউনিটটা কোনটার জন্য সঠিক, মানে তাড়াহুড়োতে যেন ভুল না হয়। নেক্সট, ওকে এখনো 11ই চলছে, থার্মোডাইনামিক্স এর কোয়েশ্চেন। তো ঠিক আছে, একটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশনের জন্য ওই যে পার্ট গুলো, দ্যাট ইজ এনথালপি, এনট্রপি, আর হচ্ছে গিভস ফ্রি এনার্জি, কি কি হতে পারে? এনথালপি পজিটিভ না নেগেটিভ স্পন্টেনিয়াস রিঅ্যাকশনের জন্য? বল নেগেটিভ, বল নেগেটিভ, তাই তো? এনট্রপি ডেলেস, ডেলেস পজিটিভ। শুধু ওরা বলছে, শুধু ওরা বলছে, এরা কেন বলছে না? এরা কেন বলছে না? এবার একটু এদের দিকে আসি। তাহলে এনট্রপি পজিটিভ আর ডেলজি নেগেটিভ। আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ইএমএফ। হ্যাঁ, একটা সেলের ইলেকট্রোমোটিভ ফোর্স, দ্যাট ইজ অলসো নেগেটিভ হতে হয়। তো যে কোনো জিনিস এদের একটু বোঝাই। হ্যাঁ, সেটা হচ্ছে দেখো, আমার ডেলএইচ মানে এক্সোথার্মিক রিঅ্যাকশন, ডেলএইচ নেগেটিভ ইজ ভেরি গুড রিঅ্যাকশন সেটা, কিন্তু সব রিঅ্যাকশনই যে এক্সোথার্মিক হবে হয় তা তো নয়, বাট এন্ডোথার্মিক রিঅ্যাকশনও পসিবল। আবার এনট্রপি পজিটিভ মানে ম্যাক্সিমাম ডিসঅর্ডার যেখানে হয় সেই রিঅ্যাকশন গুলো স্পন্টেনিয়াস। তাই বলে কোনো প্রোডাক্ট যদি সলিড হয় তার মানে তাতে এনট্রপি নেগেটিভ হচ্ছে, তাহলে সেই রিঅ্যাকশন তো হয়, তাই তো? তার মানে না তো এনথালপি, না তো এনট্রপি, না তো গিভস ফ্রি এনার্জি, আর এগুলো একটাও কিন্তু একমাত্র ডিটারমিনিং ফ্যাক্টর নয়, মানে সবকটা একসাথেই কিন্তু আমাকে মানতে হবে। তো তাই ফার্স্ট অপশন হচ্ছে একটা যে কোনো রিঅ্যাকশনের জন্য এনট্রপি অলওয়েজ ইনক্রিজ নাই করতে পারে, যে কোনো রিঅ্যাকশনে এনট্রপি নাই তো সবসময় বাড়তে পারে। যেখানে সলিড প্রোডাক্ট হয় সেখানে তো এনট্রপি ম্যাক্সিমাম হয় না। সেকেন্ড কি বলেছে? সেকেন্ড বলেছে, আচ্ছা আগে থার্ডে যাই, দ্য এনথালপি অলওয়েজ ডিক্রিজেস, ডেল এইচ ডিক্রিজ নেগেটিভ হয়। তো সেটা তো নাও হতে পারে, ডেল এইচ পজিটিভ, যে এমনি এমনি একটু জল ফেলে দিলে এভাপোরেট করে, দ্যাট ইজ ডেল এইচ পজিটিভ এন্ডোথার্মিক রিঅ্যাকশন। ওকে, লাস্টটা বলেছে বোথ এনথালপি এন্ড এনট্রপি রিমেইন কনস্ট্যান্ট, কোনোদিনই হয় না, চেঞ্জ তো হবেই। তার মানে সেকেন্ড অপশন, দ্য চেঞ্জ ইন এনট্রপি along with suitable change in enthalpy decide the rate of reaction। অর্থাৎ একটা কেমিক্যাল রিঅ্যাকশনে এনথালপি চেঞ্জ আর এনট্রপি চেঞ্জই ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে যায় যে রিঅ্যাকশনটা কত ভালো হবে, একদম কনসেপ্ট বেস। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কিসে, কোন চ্যাপ্টারে? আয়নিক ইকুইলিব্রিয়াম। বাহ, সবে তোমরা কি বেশিটাই কেউ কেউ কি 11-এ
মানে সেকেন্ড সেমিস্টার দিয়েছো এরকম আছো না, প্রত্যেকেই ফোর্থ সেমিস্টার দিয়েছো, মানে খুব সুন্দর মনে আছে। ওকে ওকে ঠিক আছে। তো কি বলেছে, এটা একটা তোমার 20 মিলি 20 মিলিলিটার 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড মিক্স উইথ 10 মিলিলিটার 0.1 মোলার সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে রেজাল্টিং সলিউশনটার পিএইচ কত হবে? কি দিয়ে দিয়েছে? অ্যাসিটিক অ্যাসিডের পিকেএ ভ্যালু দিয়েছে। হেন্ডারসন ইকুয়েশনটা কি? হেন্ডারসন ইকুয়েশনটা কি? pH is equal to pKa plus log of concentration of salt by acid, তাই তো? তো এখানে 20 মিলিলিটার 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড আর তার সাথে মিক্স করছে 10 মিলিলিটার 0.1 মোলার সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা 10 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড কে নিউট্রালাইজ করবে 10 মিলিলিটার 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিডই। তাহলে সলিউশনটার যে পিএইচটা সেটা কার জন্য ডিপেন্ড করবে? ওই যে এক্সট্রা 10 মিলিলিটার 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিডটা থাকছে, অর্থাৎ সলিউশনটা অ্যাসিডিক হচ্ছে মিক্স সলিউশনটা। আর মিক্স সলিউশনের পিএইচটা ডিপেন্ড করছে কার উপরে? ওই এক্সেস 10 মিলিলিটার 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিডের জন্য। ওকে, তো তার মানে কি হবে? পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই অ্যাসিড। কনসেন্ট্রেশন অফ অ্যাসিড সল্ট কত হচ্ছে? 10 মিলিলিটার 0.1 মোলার মানে 1 মিলিলিটার 1 মোলার, তাই তো? তার মানে উপরে 1 লগ 1 বাই আবার এক্সট্রা পড়ে থাকছে 10 মিলিলিটার অফ 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? সেটাও হচ্ছে 1 মিলিলিটার 1 মোলার অ্যাসিটিক অ্যাসিড। তার মানে ফর্মুলাটা কি হচ্ছে? pH is equal to pKa প্লাস লগ 1/1, মানে ওই পার্টটা 0 হচ্ছে। তার মানে যা পিএইচ যা pKa তাই পিএইচ। তার মানে pKa কত? 4.74। তার মানে অপশন বি। ভেরি গুড। চল পরেরটা, নাম্বার 8। এইটা খুব সোজা, এটা অ্যাকচুয়ালি খুব ভালো করে দেখতে হবে প্রশ্নটা। এটা প্রশ্নটা খুব ভালো করে দেখতে হবে, দেখলেই উত্তরটা পাবে। কি আছে? যে একটা রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশনটা দেওয়া আছে, ফসফরাস রিঅ্যাক্টস উইথ অক্সিজেন টু ফর্ম P4O10। ওকে, তো এই যে রিঅ্যাকশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কোন এক্সপ্রেশনটা হবে? অন্যগুলো কেন হলো না? ওগুলো সলিড আছে। এই ঠিক এইরকম খেয়াল, মানে কেমিস্ট্রি প্রশ্ন কি হয় বলতো, অনেকটা সহজ থাকে, নিউমেরিক্যাল পার্ট খুব কম থাকে, অর্গানিক থেকে অনেক বেশি করতে হয়, কিন্তু খেয়ালটা অনেক বেশি থাকতে হয়। বুঝতে পেরেছো? যে এটা আমি নিজে টেস্ট করে দেখেছি, অনেক স্টুডেন্টকে দিয়ে দেখেছি যে তারা ওই তাড়াহুড়ো করে খেয়ালটাই করে না যে ওখানে সলিড পার্টটাকে নেওয়া যাবে না। বুঝতে পেরেছো তোমরা? সলিড পার্টটা নেওয়া যাবে না, অর্থাৎ কতটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, কেন হবে? কেন বাকি তিনটেতেই আছে, যেখানে P4O10 দেওয়া আছে, তোমার ফসফরাস দেওয়া আছে। ফসফরাস এগুলো তো সলিডের কনসেন্ট্রেশনটাকে 1 ধরে নেওয়া হয়, সেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে আসছে না। দ্যাটস ওয়াই ওটা হচ্ছে ডি অপশন। নেক্সটটা হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। ঠিক আছে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, ওটা একটা খুব সুন্দর চ্যাপ্টার। ইচ্ছে করে আমি এখানে সিএফএসি অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জির একটা ছোট্ট নিউমেরিকাস দিয়েছি। ওকে, ঠিক আছে। আচ্ছা তোমরা আমাকে একটু স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ডের কনসেপ্ট তো সবাই বলতে পারবে তো? সায়ানাইড স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? স্ট্রং ফিল্ডের কনসেপ্টটা কি? যার যত ইলেকট্রোনেগেটিভিটি কম, সে তত নিজের কাছে ইলেকট্রন ধরে রাখে না, সে তত ডি অরবিটালে বা ওই ডেটিভ বন্ডটা ভালো করে, অর্থাৎ লাইগ্যান্ড হিসেবে সে তত ভালো, দ্যাটস ওয়াই সে তত স্ট্রং ফিল্ড। এবং সেক্ষেত্রে কি হয়, যে ডি এর যে 5টা অরবিটাল T2G EG স্প্লিটিংটা অনেক বেশি হয়, অর্থাৎ সেখানে ডেল অক্টাহেড্রাল অর্থাৎ পেয়ারিং এনার্জিটা লোয়ার হয়েছে। ঠিক আছে, ওকে। তো আমি এখানে কোবাল্ট নিয়েছি, কোবাল্টের 2+ স্টেট, তুমি যে কোনো স্টেটই করতে পারো। কোবাল্ট হচ্ছে
আয়রন কোবাল্ট 27, তাই তো 4:3d7। ওকে, তাহলে 4s2 কোবাল্ট যদি কোবাল্ট 2 প্লাস হয়, তার মানে 4s0 3d7, তার মানে ডি এ কটা বলবে? বলো 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 বলো। ডি এ তাহলে কটা ইলেকট্রন? 7টা। 7টা মানে 5টা প্রথমে একটা একটা করে বসে যাবে, ফিরে আবার দুটো আসবে। যেহেতু স্ট্রং ফিল্ড, তাহলে কি হবে? ইজি থেকে একটা ইলেকট্রন পেয়ার করবে। তার মানে T2G তে 6টা ইলেকট্রন আর ইজি তে একটা ইলেকট্রন। T2G এর পার অরবিটাল এনার্জি কত? -0.4, তাই তো? -0.4 del of octahedral, that is 6 into -0.4 del of octahedral plus of 1 into 0.6 del of octahedral। ক্যালকুলেশন করলে দেখবে এটারও অপশন এ আসছে। ওকে, ঠিক আছে। কেমিস্ট্রি কিন্তু তোমরা অনেকটা জানো, মানে অন্তত আমি আগের দিন যেখানে গেছিলাম তার থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি। মানে ঠিক আছে, সবাই ভালো, কিন্তু তোমরা বেশ সুন্দর। আচ্ছা আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখলেও, পরের কোয়েশ্চেনটা একটা বলবার ব্যাপার হচ্ছে, এই কারণে মনে হবে যে আন্টি এরকম একটা কোয়েশ্চেন দিয়েছে। তোমরা দেখো, একটা ভ্যান্টা ফ্যাক্টর আই অফ বোধহয় বেনজোইক অ্যাসিড, না? হ্যাঁ, বেনজোইক অ্যাসিড ইন বেনজিন সলিউশন। এখানে আমি বেনজিন সলিউশনটা দিয়েছি, এটা কথা ঠিক। যদি না দেওয়া থাকতো বেনজিন সলিউশন, মানে তোমরা নিশ্চয়ই জানো কার্বক্সিলিক অ্যাসিড গুলো অ্যাসোসিয়েট করে দুটো দুটো করে হাইড্রোজেন বন্ডিং, দুটো মলিকিউল হাইড্রোজেন বন্ডিং করে অ্যাসোসিয়েট ফর্মে থাকে। ইন দ্যাট কেস আই কি হয়? ইকুয়াল টু 1 হয় না, গ্রেটার দ্যান 1 হয় না, লেস দ্যান 1 হয়? ইন কেস অফ অ্যাসোসিয়েশন আই কি হয়? গ্রেটার দ্যান 1 হয়। এটা কি হলো? এত সুন্দর সুন্দর উত্তর করে। এটা তো সলিউশনে, তোমরা তো 12 তো, নাকি 12 এখনো পড়া হয়নি? ওকে ওকে ওকে, আমি বোধহয় একটু কিছু বুঝতে পারছি। তো আই হচ্ছে ইন কেস অফ অ্যাসোসিয়েশন, আই হচ্ছে লেস দ্যান 1 হয়, ঠিক আছে? তো এখানে একটা খুব খেয়াল করার বিষয়, যে এখানে সলভেন্টটা যদি বেনজিন না দিয়ে জল দিতাম, তাহলে কিন্তু বেনজোইক অ্যাসিড ট্রিটেড অ্যাজ আমার ইলেকট্রোলাইট, এখানে আই গ্রেটার দ্যান 1, অর্থাৎ বেনজোইক অ্যাসিড ডিসোসিয়েটেড ফর্মে থাকতো। ওকে, যেহেতু বেনজিন সলিউশন কোভ্যালেন্ট কম্পাউন্ডের, সলভেন্ট হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাই ও অ্যাসোসিয়েট ফর্মে থাকে। ইন দ্যাট কেস আই হচ্ছে লেস দ্যান 1। ইন দ্যাট কেস আমার ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, দ্যাট ইজ এক্স, এক্স এর সাথে আই এর ফর্মুলা, তোমাদের কাছে খাতা পেন আছে, নিশ্চয়ই লিখবে যে এক্স ইজ ইকুয়াল টু আই মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1। ইন কেস অফ অ্যাসোসিয়েশন ফর্মুলা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আই মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1। এন এখানে যেহেতু দুটো মলিকিউল অ্যাসোসিয়েট করে, এন এখানে 2, তাহলে কোন আনসারটা হবে? অপশন সি, একদম একদম ঠিক আছে। আচ্ছা নেক্সট, তার ফর্মুলাটাতে বসাবে, যারা করতে পারলে না তারা এক্স ইজ ইকুয়াল টু আই মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1। কিন্তু এই নিউমারিক্যালসটার আসল ব্যাপার হচ্ছে সলভেন্ট। সলভেন্ট আমি এখানে বেনজিন দিয়ে দিয়েছি, কিন্তু আমার খুব ইচ্ছা করছিল বেনজিন না দিলে কিন্তু বাই ডিফল্ট সেটা অ্যাকুয়াস সলিউশন হতো। অ্যাকুয়াস সলিউশন হলে সবার মাথা কাজ করে যে অ্যাসিড আছে কার্বক্সিলিক অ্যাসিড, মানে সেটা অ্যাসোসিয়েট ফর্মে থাকবে, মানে আই লেস দ্যান 1 এ থাকবে, ঠিক আছে? তাই সলভেন্ট খুব ভালো করে খেয়াল করবে। আচ্ছা, নেক্সটটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি নিউমেরিক্যালস। ইলেকট্রোকেমিস্ট্রি হচ্ছে তোমার দেখো একটা সিলভারের সাথে সিলভার প্লাস, মানে সিলভার সল্টের সাথে হাইড্রোজেন গ্যাস রিয়াকশন করে সিলভার সলিড হচ্ছে আর H প্লাস হচ্ছে। ওকে, তোমরা সেল রিয়াকশন নিশ্চয়ই জানো, যে প্রথমে অক্সিডেশন সেল, তারপরে রিডাকশন সেল। অর্থাৎ অক্সিডেশন সেল হলে এখানে হাইড্রোজেন প্লাস, তারপরে সল্ট ব্রিজ, তারপরে Ag প্লাস Ag হবে। ওকে, তার মানে রিডাকশন সেল রাইটে থাকছে, অক্সিডেশন সেল লেফটে থাকছে। ইএমএফ ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট সেলের ইএমএফ মাইনাস লেফট সেলের ইএমএফ, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি বলতে পারো যে হাইড্রোজেন ইলেকট্রোডের পোটেনশিয়াল কত হয়, সেল পোটেনশিয়াল?
জিরো, তাই তো? তাহলে এখানে এটাই খেয়াল রাখবার কথা যে ই ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট মাইনাস লেফট, মানে রাইটের রিডাকশন সেল, অর্থাৎ এজি প্লাস এজি মাইনাস অফ এইচ প্লাস। তো তোমাদের দেখো, যদি হাইড্রোজেন ইলেকট্রোডের রিডাকশন পটেনশিয়াল জিরো হয়, তাহলে সেলে কত হচ্ছে তোমরা বলো, যে এজি ইলেকট্রোডের আনসার, এজি তড়িতের মানে তড়িৎদ্বারে প্রমাণ বিভব, বিজারণ বিভব কত হবে বলো? অপশন এ 0.80। কেন না, 0.80 মাইনাস যদি হাইড্রোজেন ইলেকট্রোড না হয় অন্য ইলেকট্রোড হতো, তাহলে সেটা বসতো। কেন এখানে শুধু মনে রাখবার কনসেপ্টের ব্যাপার হচ্ছে সি, অর্থাৎ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের পোটেনশিয়াল হচ্ছে জিরো। তোমাদের আবারও বলছি, সব প্রশ্নই প্রতীকী প্রশ্ন, একটা প্রশ্ন করতে গেলে আরো কত রকম প্রশ্ন আসতে পারে। কেননা আমার প্রচন্ড এখানে আসে হচ্ছে গিয়ে, তোমরা জানো যে রেডক্স পোটেনশিয়াল ভ্যালু গুলোকে দিয়ে তোমাদের তাদের রিডিউসিং ক্যারেক্টার, তাদের মেটালিক ক্যারেক্টার, সেইগুলো দেয় সাধারণত। নেক্সট, ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স এর প্রশ্ন। একটা রিয়াকশন দিয়েছে, সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সাথে রিয়াকশন করে সালফার ট্রাই অক্সাইড করেছে। তো ওখানে ভলিউমটা 1 ডিএমকিউ থেকে ভলিউমটা 2 ডিএমকিউ করলে আমার তাদের হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য রিয়াকশন ভেলোসিটি। আচ্ছা তোমরা বলো যে ভলিউম চেঞ্জ করলে কনসেন্ট্রেশন কি হয়? ভলিউম তোমরা বলো তো একটু, ভলিউম যদি আমি বাড়াই কনসেন্ট্রেশন কি হবে? কনসেন্ট্রেশন কমবে। তাও তোমরা ভলিউম, তাহলে ভলিউম যদি এক মানে এখানে 1 ডিএমকিউ থেকে 2 ডিএমকিউ করছে, তার মানে কনসেন্ট্রেশন কমছে। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা যদি এমনি নরমালি রেট অফ রিয়াকশন আর ইজ ইকুয়াল টু, যদি আমি যদি ধরি সালফার ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন এক্স এন্ড অক্সিজেনের কনসেন্ট্রেশন ওয়াই, তাহলে ইন দ্যাট কেস আর ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। ওকে, তারপর যে মাত্র ভলিউমটা আমি ডাবল করে দিলাম, তাহলে কনসেন্ট্রেশন কি হবে? হাফ হবে। তাহলে যেখানে এক্স স্কোয়ার ছিল সেখানে কি হবে? এক্স বাই 2 স্কোয়ার। তাহলে আর ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স বাই 2 হোল স্কোয়ার ইন্টু ওয়াই বাই 2, তাই তো? তার মানে কি হচ্ছে, প্রথমটা যদি R1 ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই হয়, পরেরটা R2 ইজ ইকুয়াল টু যদি কে ইন্টু এক্স স্কোয়ার বাই 4 ইন্টু ওয়াই স্কোয়ার হয়, দেন R2 বাই R1 কি হবে? R1 বাই R2 কত হবে? অপশন ডি, 8:1। একদম ঠিক। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, টোটাল যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে দুটো নমেনক্লেচার আসেই, দুটো নমেনক্লেচার দেয়। নমেনক্লেচার কিন্তু খুব সহজ ভেবে খুব ভুল হয়, জানো তো? তার মধ্যে একটা থাকে কিন্তু 3D মানে ফ্লাইং ওয়েজে থাকে। তোমরা নিশ্চয়ই জানো যে আরএস দিয়ে বা ডিএল দিয়ে, ক্যাপিটাল ডিএল দিয়ে একটা নমেনক্লেচার থাকে। নমেনক্লেচারের নম্বর কিন্তু ঘরে তুলতেই হবে, বুঝতে পেরেছো? তো এই যে এখানে এই যে সি, এই স্টার্টিংটা, আচ্ছা সবার প্রথম বলো যে এই যে কম্পাউন্ডটার নমেনক্লেচার CH3 সাইড থেকে হবে না CN সাইড থেকে হবে? কোথা থেকে হবে? এই পোর্শন থেকে, রাইট সাইড থেকে হবে না লেফট সাইড থেকে হবে? রাইট সাইড মানে এই পোর্শন থেকে হবে, লেফট সাইড থেকে হবে। কেননা নাইট্রাইল সায়ানাইড প্রেফারেন্স ওভার কিটো গ্রুপ। ওকে, তাহলে এইটা একটা ঠিক হয়ে গেল যে এটা আলটিমেটলি সাফিক্স হবে নাইট্রাইল। ওকে, আচ্ছা এইবারে দেখো, এই যে যেটা কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন নিশ্চয়ই বোঝো, জানো, অবশ্যই জানো যে যে কার্বনের সাথে 4টে গ্রুপই ডিফারেন্ট। ওকে, তো যেখানে বোল্ড লাইন আছে ব্রোমিন আর ডটেড লাইন আছে CH3, তো বোল্ড লাইনটা তোমার সামনের দিকে, ডটেড লাইনটা তোমার পিছনের দিকে। ওকে, ইন দ্যাট কেস সায়ানাইড আর CH2 হচ্ছে তোমাদের সাথে প্যারালাল, তাহলে ব্রোমিন সামনের দিকে, CH3 ব্যাক সাইডে, আর এই দুটো প্যারালাল।
তোমাকে ফার্স্টে নাম্বারিং করতে হবে। তোমরা আরএস জানো, তো ব্রোমিন ডিরেক্টলি অ্যাটাচ কার্বনের সাথে ব্রোমিন 1 নম্বর গ্রুপ, সায়ানাইড 2 নম্বর গ্রুপ, CH3 3 নম্বর গ্রুপ, এন্ড ফোর্থ গ্রুপ ব্যাক সাইডে। ফোর্থ গ্রুপ ব্যাক সাইডে আছে। যদি ফোর্থ গ্রুপ ব্যাক সাইডে থাকে তাহলে 1 2 3 ক্লকওয়াইজ ঘুরলে আর হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এস হবে, ঠিক আছে? আর ফোর্থ গ্রুপ যদি সামনে থাকে তাহলে কিন্তু জাস্ট রিভার্স হবে, ক্লকওয়াইজ এর জন্য আর এস হবে আর অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য আর হবে, ঠিক আছে? তো তাহলে একটা কথা বোঝা যাচ্ছে যে বিয়ার সায়ানাইড CH2 এটা ক্লকওয়াইজই আছে, এটা ক্লকওয়াইজ আছে, মানে আর আর অপশন কোনটার কোনটার আছে, এ আর সি, ঠিক আছে? দেখো এ অপশনে শেষ হয়েছে অক্সোপেন্টেন, মানে তোমাকে সায়ানাইড কে প্রেফিক্স ধরেছে, সাফিক্স ধরেনি। আর ডি সি অপশনে আর 2-bromo 2-methyl 4-oxo-pentane nitrile, সায়ানাইড ইজ সাফিক্স। তো আমাদের সাফিক্সটা কি হবে, সায়ানাইড না অক্সো হবে? সায়ানাইড, নাইট্রাইল হচ্ছে সাফিক্স হবে, তাই তো? তো তাহলে অপশন কোনটা হবে আনসার? অপশন সি। আমি বুঝতে পারছি প্রায় 2টো বাজে, খিদে পেয়েছে। এটা কথা ঠিকই, স্কুলে 4th পিরিয়ডে ক্লাস করানোটা খুব চাপের হয়ে যায়, কিন্তু আরেকটু থাক, হ্যাঁ আরেকটু থাক। 13 নম্বর প্রশ্ন চলছে, একটু স্পিডেই এগোচ্ছি, তাই আগো কিছু কোশ্চেন বলছিও না, ঠিক আছে? একটু খিদে পেয়েছে বুঝতে পারছি, কিন্তু আরেকটু থাকো। আর 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 7টা প্রশ্ন, চলো। গ্রিন কেমিস্ট্রি কেউ বলতে পারবে আমাকে? না না, বি এ আমি চাই না, আমি গ্রিন কেমিস্ট্রি চাই। আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের পরীক্ষাগুলোতে 2টো পোর্শন থেকে কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে কোয়েশ্চেন থাকবেই, একদম কম্পালসারি, থাকা উচিত। আর একটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল বেস কোয়েশ্চেন থাকে। আমার টোটাল কোয়েশ্চেন পেপারে প্র্যাকটিক্যাল বেস কোয়েশ্চেন 20টার মধ্যে দেওয়া যায়নি, ওকে? তো তাই মানে তোমরা এটাও জানো যে তোমরা যে স্ট্রিমেই পড়ে তোমাদের একটা সেমিস্টারে কিন্তু একটা পেপার ENVS দিতেই হবে। তো একটুখানি বলে নি, গ্রিন কেমিস্ট্রি কেউ বলতে পারবে আমার কাছে আনসারটা? না, গ্রিন কেমিস্ট্রি জানতে পারলে আমার খুব ভালো লাগে যে কোনো ছাত্র, আমার যদি ছাত্র বা ছাত্রী আমাকে একটু গ্রিন কেমিস্ট্রিটা বলে, কেননা তোমাদের এই পৃথিবীটাতে থাকতে হবে, তোমাদেরকেই বুঝতে হবে যে এনভায়রনমেন্টে মানে মানে ঠিকঠাক রাখাটা কতটা দরকারি। কেউ কি আমাকে বলতে পারবে? বলো। হুম, না, আরেকটু ভালো করে শোন। সেটা হচ্ছে গিয়ে আমরা না অনেক রকম এখন বলি যে ওই যে 4R 3R রিডিউস করবো, রিইউজ করব, মানে সেগুলো কিন্তু সব ঘেটে যাওয়ার পরে জিনিসটাকে ম্যানেজ কি করে করব তার সমস্ত পরিকল্পনা কিন্তু আমরা করি। যে হ্যাঁ ঠিক আছে, প্লাস্টিকটা কিভাবে রিউজ করব, এখন তো কাপড় কিভাবে রিউজ করব, কাপড় ফেলবো না, এই সমস্ত। এইটা গ্রিন কেমিস্ট্রির দরকারটা এইখানে, এটা নিয়ে আমি একটু, আচ্ছা ওকে 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 ওকে, এইটা একটু বলুন, যেটা বলছি বলে নেবো 1 মিনিট, একটু বলে নি। যেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি হচ্ছে সোর্স থেকেই পলিউশন কমা, অর্থাৎ সোর্স মানে আমি যখন তৈরি করছি জিনিসটা সেখানে আমি এমন কেমিক্যালস ইউজ করব না যেটা হ্যাজার্ডাস হবে, যেটা পরিবেশের ক্ষতি করবে না, মানে পরে আমি ম্যানেজ আমাকে যাতে করতেই না হয়, এই পরিকল্পনাটাই হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। তো তোমরা সুন্দরভাবে বলেই দিলে যে এটা প্রডিউস কালার ডিউরিং রিঅ্যাকশন নয়, সি তো নয়, ডিপ্লেশন অফ ওজোন লেয়ার, স্টাডি অফ দ্য রিঅ্যাকশন গ্রিন প্ল্যানেট না, রিডিউস দ্য ইউজ অফ প্রোডাকশন এন্ড হ্যাজার্ডাস কেমিক্যালস, ওকে? আচ্ছা আমাদের মাননীয় সেক্রেটারি মহাশয় এসেছেন, একটু তোমরা কথা বলে নাও, উনি আসছেন, তারপরে আমি আমার আর 6টা প্রশ্ন বাকি আছে, ওকে? ঠিক আছে। আমাদের কেমিস্ট্রি সেকশন চলছে, আমাদের ক্লাস নিচ্ছেন শ্রীমতী সুপ্রভা কিন্তু আমাদের এর পাশে যিনি আমাদের এই মনোজ্ঞ আলোচনায় মনোজ্ঞ অনুষ্ঠানে মূল পুরোনো ব্যক্তিত্ব, যার স্নেহাশিস তোমাদের মধ্যে সবসময় হয়, এবং যিনি আমাদের সমস্ত কর্মকাণ্ডের যিনি মূল পুরোধা,
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় সচিব শ্রীমতী প্রিয়দর্শী মন্দির, ডক্টর প্রিয়দর্শী মন্দির আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমি ভীষণ গর্বের মুহূর্ত এবং কৃতজ্ঞতার মুহূর্ত। তোমরা করতালি দিয়ে তাকে অভিবাদন জানাও। ডক্টর প্রিয়দর্শী মন্দির মাননীয় সচিব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ম্যাডামকে জাস্ট সামনে সার্টিফিকেট দিলেই হবে। আমরা ম্যাডামকে একটু বরণ করে নেব। আমি ডক্টর শেখ সুলতান আলী মহাশয়কে অনুরোধ জানাচ্ছি ম্যাডামকে বরণ করে নেওয়ার জন্য। প্রথমে আমরা পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি ম্যাডামকে। তার সঙ্গে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে দিচ্ছি। আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ম্যাডামের প্রতি। সব থেকে বড় কথা, অনেকদিন আগে শিশুদের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল বের, যার কণ্ঠে ফলাফল আমি একদম উৎসাহিত করছিলাম। খুব গুরুত্বপূর্ণ তিনটি পর্যায়ে প্রিয় ম্যাডাম আমাদের মধ্যে উপস্থিত। আমরা আজকের এই অনুষ্ঠানে ম্যাডামকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে তোমরা তো জানো এটা একটা ভীষণ অভিনব উদ্যোগ, আর এটা আজকে সম্পূর্ণ সফল হয়েছে কারণ আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, খুব দায়িত্ব নেওয়ার মতো টিচাররা আছে যারা তোমাদেরকে আজকে এখানে অ্যাকাম্পানি করেছে। আমি আজকে এসে তোমরা এখানে এসেছো তাতে খুব ভালো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি আজকে একটু ডিসঅ্যাপয়েন্টেড। তোমরা কিন্তু সংখ্যায় আরো বেশি করে আসতে পারতে। তোমাদের আমি জানি না পার্সোনাল থেকে কিভাবে এসছো, কতজন এসছো, কিন্তু এই মেসেজটা যাওয়া খুব দরকার ছিল। এটা তোমাদের মাধ্যমে যদি এর পরে গিয়ে পৌঁছয় যে আজকে তোমরা এখানে ক্লাস করে টেক হোম কি নিয়ে যেতে পারছো। তোমরা খুব ভালো করে জানো যে আজকে যে এই ক্লাসগুলো যেটা হচ্ছে এগুলো কিন্তু আমরা কাউন্সিলের ওয়েবসাইটে দিই না। এই ভিডিওগুলো এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা রকমের প্রশিক্ষণ। এটা হচ্ছে এক্সক্লুসিভলি ফর জয়েন্টের যে বিশেষ 4টে সাবজেক্ট পড়ানো হয় সেইটা নিয়ে কিন্তু আজকের ক্লাসগুলো এখানে হচ্ছে। এটা কিন্তু নোওয়্যার অ্যাভেলেবল ইন দ্য ভিডিওস। তোমরা যদি মনে করে থাকো যে ভিডিওসে এটা পেয়ে যাবে, এটা কিন্তু সেখানে পাবে না। সেটা যদি হতো তাহলে আমরা এটা আলাদা করে আজকে ওখানে অর্গানাইজ করতামই না। এইটার পরে তোমরা এরপরে যখন দিন 15 কি দিন 20 যেটা তোমাদের জয়েন্ট এন্ট্রান্সের ডেট আছে, তোমরা যখন বসবে তোমরা দেখবে যে কতটা সামঞ্জস্য থাকছে, কতটা সুবিধে হচ্ছে। এই সুবিধেটা বেশ সবাই পেলে আমরাও খুশি হতাম। এই সুবিধাটা তো তোমরা অবশ্যই তোমরা পাচ্ছ, তোমরা এখানে উপস্থিত আর থ্যাঙ্কফুল তোমাদের কাছে, কিন্তু এই সুবিধাটা আরো বেশি লোকের কাছে পৌঁছে যাক, আরো বেশি জন এই সুবিধাটা নিতে পারে, এটাই কাউন্সিল চায়। আর খুব অল্প দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরোবে, হয়তো মাসখানেকের মধ্যেই রেজাল্ট বেরোবে। আমি সবাইকে বলবো যে অল দ্য বেস্ট, তোমরা নিশ্চয়ই তোমাদের বেস্টটা পারফর্ম করেছো, আর জয়েন্টেও অল দ্য বেস্ট। খুব ভালো থাকো, কাউন্সিল সঙ্গে আছে। আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমাদের ম্যাডামের প্রতি, ডক্টর প্রিয়দর্শিনী মন্দির। হ্যাঁ, আমি সুলতানকে অনুরোধ জানাচ্ছি যদি বিচার কথা বলেন আমাদের এই মুহূর্তটাকে অক্ষয় এবং সুন্দরী রাখবেন। অ্যাকচুয়ালি সঞ্চালক আমার সপ্তর্ষি ভাই খুব ভালো প্রথম থেকে করছে, তোমরা বুঝতেই পারছো। এবং দেখো, পড়াশোনার সঙ্গে সঙ্গে ওই শিক্ষক তার সঙ্গে সঙ্গে কিন্তু সিনেমা জগতের সঙ্গে যুক্ত, তাহলে প্যারালালি অনেক কিছু করা যায়। তো সেখানে দাঁড়িয়ে যে কথাটা বলছি, আমি আজকে স্যারের কাছে মাইন্ডটা জন্য বলার জন্য, আমি গত কয়েক বছর হয়তো 2-3 বছর হবে এইচএস কাউন্সিলের সঙ্গে যুক্ত হয়েছি, মানে যুক্ত করেছি বিভিন্ন কাজ পরীক্ষার মধ্য দিয়ে। আমি ম্যামকে দেখেছি, ভীষণভাবে ইন্সপায়ার্ড হই যে উনি শুধু একটা দায়িত্ব দিয়ে ছেড়ে দেন না, পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ নেন যে তার রেজাল্টটা কি আসছে, ফিডব্যাক কি আসছে। তো উনি খুব কম মানুষ আমি দেখেছি
ওই উপরে ওই সমস্ত জায়গায় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় সেক্রেটারি ম্যাম আছেন, ওখান থেকে উনি কিন্তু প্রতিটা স্কুলে কোন স্কুল থেকে কত স্টুডেন্ট এসছে, কারা আসছে না, সবটাই, এবং কেমন কি প্রোগ্রাম হবে গত কয়েকদিন ধরে উনি কিন্তু মনিটরিং করে যাচ্ছেন। এবং ওনার সবসময় আজকের এইচএস কাউন্সিলে যা কিছু এই যে আজকের যে প্রোগ্রামটা, এটা তো বিগত দিনে হতো না, এইটা কিন্তু ম্যামের মস্তিষ্ক। তো সুতরাং আমি বলবো যে অত্যন্ত খুশি, আজকে উনি ভীষণ ব্যস্ত তা সত্ত্বেও কিন্তু আজকে তোমাদের সামনে এসছেন এবং তোমাদের এই ইন্সপায়ার করে যাচ্ছে। আগামী দিনে তোমরা এগিয়ে চলো, তোমাদের যদি কোনো রকম সহায়তা লাগে ম্যাম আছেন আমাদের অভিভাবিকা, ওনার সাপোর্ট সবসময় আমরা পেয়ে থাকি। আর দক্ষিণ কলকাতার ম্যাক্সিমাম স্কুল থেকে যারা এসছো, সাউথ কলকাতার প্রতিটা স্কুলের সঙ্গে আমি কানেক্টেড আছি। তোমাদের কোনো সমস্যা হলে তোমাদের স্কুলের ম্যাম বা স্যারকে বলো, সেই খবরটা আমি ম্যামের কাছে পৌঁছে দেবো এবং তার জন্য তোমরা কিন্তু সবটাই সাপোর্ট পাবে। তাই আরো একবার ধন্যবাদ জানাচ্ছি ম্যামকে এখানে উপস্থিত থাকার জন্য, এবং আমি ব্যক্তিগতভাবে ম্যামকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই কাজে দায়িত্ব দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাম। সবাই একটু জোরে হাত তুলে দাও। সত্যি তাই, মাননীয় সচিব ডক্টর প্রিয়দর্শী মল্লিক তার অত্যন্ত ব্যস্ত যে স্নেহস্পর্শ সেই কথা আমাদের মাথায় রাখা। আমরা চলেছিলাম ক্লাসে, আর কিছুক্ষণের মধ্যে এই সেশন শেষ হবে। আমি শ্রীমতী সুতোপাড়ায় আমাদের মধ্যে আসতে অনুরোধ জানাচ্ছি। ওকে, এখানে কোয়েশ্চেন অন নেই। আচ্ছা, ঠিক আছে। নাম্বার 15। ওকে, নাম্বার 15। এবার তো তোমাদেরকেই বলতে হবে। আবার ফিরে আসি, হ্যাঁ, খুব সহজ কোয়েশ্চেন। আচ্ছা, তোমরা বলতে পারো যে একটা মোনোবেসিক অ্যাসিড, হ্যাঁ, কি প্রশ্ন করবো বল? আচ্ছা, মোনোবেসিক অ্যাসিড দুটো সল্ট দেয়, একটা অ্যাসিড সল্ট দেয়, একটা নর্মাল সল্ট দেয়। মোনোবেসিক অ্যাসিড দুটো সল্ট দেবে, তো এটা অনেকটা সোনার পাথর বাটির মতন শুনতে লাগে। মোনোবেসিক অ্যাসিডের একটা হাইড্রোজেন যদি রিপ্লেসড হয় তাহলে তো একটাই নর্মাল সল্ট হবে, তাই তো? তো এরকম কোন কম্পাউন্ড আছে? আমি তোমার আনসারটা শুনেছি, হ্যাঁ, একটু কোন 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 অ্যাসিড এরকম মোনোবেসিক অ্যাসিড কিন্তু দুটো সল্ট দেবে, আবার তার সাথে আছে একটা একক্ষারীয় অ্যাসিড, দুই প্রকার লবণ তৈরি করে, আবার জারক দ্রব্য দ্বারা অ্যাসিডটি জারিত হয় না। তার মানে জারক দ্রব্য দ্বারা জারিত হয় না, তার মানে কম্পাউন্ডটা বিজারক নয়, রিডিউসিং এজেন্ট নয়। তো ওই যে খিদে পেয়েছে, তাড়াতাড়ি উত্তর না খোঁজার আগে আমাকে একটু বলতে হবে, নাকি এপাশ থেকে কেউ বলবে? বলো। আচ্ছা, সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, HF। তোমরা এটা ডাইমার তৈরি করে। অ্যাকচুয়ালি ডাইমার আগে এই কনসেপ্টটা ছিল। ফ্লোরিন তো সবচেয়ে জগতে যত এলিমেন্ট আছে সবচেয়ে রিঅ্যাক্টিভ আর সবচেয়ে স্ট্রং অক্সিডেন্ট। তো HF, হ্যাঁ, এই আমি তো HF বলেই দিলাম, এখন বি বলবি কি করে হবে বল? এরকম ভাবে মেলাবি তা তো হবে না। তো HF আরেকটা HF এর সাথে এত স্ট্রং হাইড্রোজেন বন্ড করে H2F মাইনাস, যেটা নাকি না তো HCl করবে, না তো HBr করবে, না তো HI করবে। ওকে, আগে কনসেপ্ট ছিল যে HF H2F2 তৈরি করে, সেটা KF এর সাথে, মানে একটা KHF2 তৈরি করে, দেন K2F2 তৈরি করে। এটা একমাত্র অ্যাসিড, একমাত্র কম্পাউন্ড, একমাত্র মোনোবেসিক অ্যাসিড যেটা দুটো সল্ট তৈরি করতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে যেটা KHF2 তৈরি করে তাকে ফ্রেমিশ সল্ট বলে, আবার
এই যে HF, HBr, HI, HCl এগুলোর মধ্যে নিশ্চয়ই জানো যে HI হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট, তারপরে রিডিউসিং প্রপার্টি HBr, HCl গিয়ে HF এ প্রায় থাকেই না। তাহলে যে রিডিউসিং এজেন্টই নয় সে নিশ্চয়ই অক্সিডেন্টের সাথে রিয়াকশন করবে না। তো তাহলে ফার্স্টে হচ্ছে একটা একক্ষারীয় অ্যাসিড দু প্রকার লবণ তৈরি করে, এইটা হচ্ছে ফার্স্ট। HNO3 ও করতে পারে না, এগুলো হচ্ছে বেসিক অ্যাসিড। একটা রিপ্লেসেবল হাইড্রোজেন যদি রিপ্লেসডই হয়ে যায় নর্মাল সল্ট দেবে, দেন HCl দেবে না, HI দেবে না, কারণ এরা প্রত্যেকে HI রিডিউসিং এজেন্ট, বাকিগুলো হচ্ছে HCl রিডিউসিং এজেন্ট, HNO3 অক্সিডাইজিং এজেন্ট। তাহলে লড়াইটা কার? HNO3 এর সাথে HF এর। HF একমাত্র একটা অ্যাসিড যেটা নাকি ডাইমার ফর্ম করে। ডাইমার আগে কনসেপ্ট ছিল, অ্যাকচুয়ালি HF আরেকটা HF এর সাথে স্ট্রং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে H2F মাইনাস তৈরি করে, সেটা এগেইন KOH এর সাথে রিঅ্যাকশন করে ফার্স্টে KHF2 এন্ড দেন K2F2। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে তুমি যে আনসারটা বলেছো তার বেসিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সটটা হচ্ছে নাম্বার 16। নাম্বার 16 বলবার আগে একটু বলি, সবাই কিন্তু তোরা একটু খেয়াল করবি যে 3 রকম কম্পাউন্ড, কিছু কম্পাউন্ড বোথ অর্গানিক এন্ড ইনঅর্গানিক কম্পাউন্ড যারা শুধুই মাত্র অক্সিডেন্ট, তারা একটা লিস্ট বানাবে। কিছু কম্পাউন্ড যারা শুধুই মাত্র রিডাক্টেন্ট, তারা একটা কম্পাউন্ড, তারা কোনো, আর কিছু কম্পাউন্ড হচ্ছে ইন বিটুইন, অর্থাৎ যারা বোথ অ্যাক্টিং অ্যাজ অ্যান অক্সিডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিডাক্টেন্ট। এটা নিশ্চয়ই জানিস যে নাইট্রোজেনের কম্পাউন্ড গুলো যেগুলো ইন বিটুইন, সে NH3, N2, NO, N2O, NO, HNO3 and HNO2 and HNO3। HNO3 হচ্ছে তার একদম +5 অক্সিডেশন স্টেট এক্সট্রিম, আর NH3 তে -3 অক্সিডেশন স্টেট এক্সট্রিম। 8% সবচেয়ে ছোট অক্সিডেশন স্টেট, ওখানে সবচেয়ে বড়। ইন বিটুইন যে কম্পাউন্ড গুলো আছে সেগুলো দে বোথ অ্যাক্টস অ্যাজ অক্সিডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিডাক্টেন্ট। এইটা কিন্তু তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে তাছাড়া আরেকটা কম্পাউন্ড আছে হাইড্রোজেন পেরক্সাইড। ঠিক আছে, হাইড্রোজেন পেরক্সাইড হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট। এটা তোমরা প্রায় সবাই জানো, কেননা অনেকভাবে ব্লিচিং প্রপার্টি এগুলোতে ইউজ হয়। H2O2 খুব আনস্টেবল কম্পাউন্ড, রেডিলি ডিসোসিয়েট করে H2 and নেসেন্ট অক্সিজেন। তাহলে H2O প্লাস নেসেন্ট অক্সিজেন, তাহলে ওই নেসেন্ট অক্সিজেন দিয়ে সে অক্সিডাইজ করবে। তাহলে H2O2 যখন অক্সিডাইজিং এজেন্ট, তখন প্রোডাক্ট হিসেবে অক্সিজেন তৈরি হবে না। আর H2O2 যখন রিডিউসিং এজেন্ট, তখন প্রোডাক্ট হিসেবে জলও পাওয়া যাবে, অক্সিজেনও পাওয়া যাবে। ঠিক আছে, তো এইখানে শুধু এই কনসেপ্টটা থেকে দেখো, রিয়াকশন H2O2 করা হয়েছে পারম্যাঙ্গানেট অল টাইম অক্সিডেন্ট, তার মানে H2O2 রিঅ্যাক্টস অ্যাট রিডিউসিং এজেন্ট। দেখো প্রোডাক্টে অক্সিজেনও আছে, জলও আছে। H2O2 reacts with potassium dichromate, all time oxidant, তার মানে এখানে প্রোডাক্টে অক্সিজেনও আছে, জলও আছে। নেক্সটটা নাম্বার সি তে প্রোডাক্টে অক্সিজেন আছে, নেই তো, তার মানে এখানে H2 তার নেসেন্ট অক্সিজেন দিয়ে অক্সিডাইজ করেছে। ঠিক আছে, তার মানে এখানে অপশন হচ্ছে, দেখো নিচের বিক্রিয়াগুলির মধ্যে কোনটু H2O2 বিজারণ ধর্মের উদাহরণ নয়। তার মানে বাদ বাকিগুলো সবই তার রিডিউসিং এজেন্ট, তার জন্য প্রোডাক্টে অক্সিজেন আছে। একমাত্র অপশন সি, যেখানে সে নেসেন্ট অক্সিজেন দিয়ে পটাশিয়াম ফেরোসায়ানাইডকে ফেরিসায়ানাইড করেছে। ওকে, প্লাস, ওকে প্লাস 2 স্টেটকে +3 স্টেট করেছে। নেক্সট নাম্বার 17, একটু শুনে নাও। সেটা হচ্ছে এই ধরনের নিউমেরিক্যালস গুলো, নিউমেরিক্যালস না বললেও চলে, অনেক সময় পার্সেন্টেজ ক্যালকুলেশন দিয়ে থাকে দেখে বলছি, এগুলো তো আসে, একটার বেশি আসে। তো এইগুলোকে করতে হয়, যেমন তোমরা পরীক্ষাতেও করেছো, কম্পিটিটিভ পরীক্ষাতেও এগুলোকে করতেই হবে। আচ্ছা, প্রথম কথা বলি যে প্রথম যে কম্পাউন্ড একটা A দিয়েছে C8H8, তো তোমরা নিশ্চয়ই জানো যে যখন কার্বন আর হাইড্রোজেনের সংখ্যার বেশি ফারাক থাকে না, তখন কম্পাউন্ডটা কি
অ্যারোমেটিক কম্পাউন্ড। তখন কম্পাউন্ডটা অবশ্যই 6 এর বেশি। তো যখন কার্বন আর হাইড্রোজেনের সংখ্যার অনেক ফারাক থাকে না, তখন আমাদের মাথা প্রথমেই ধরে নিতে হবে অবশ্যই 6 এর বেশি, কারণ তোমাদের বেনজিন ছাড়া মলিকুল অ্যারোমেটিক দেয় না। তো শেখাটা এটা অবশ্যই অ্যারোমেটিক কম্পাউন্ড, অর্থাৎ একটা বেনজিন রিং আছে। তাহলে এ হচ্ছে C8H8O, যেটা PCl5 দিয়ে তোমার C8H8Cl2 দিয়েছে, অক্সিজেন চলে গেছে। তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাসিটোন অ্যাসিটালডিহাইডে PCl5 দিলে জেম ডাইহ্যালাইড হয়। জেম ডাইহ্যালাইড কাকে বলে? একই কার্বনে দুটো হ্যালোজেন। ভিসিনাল ডাইহ্যালাইড হচ্ছে পাশাপাশি কার্বনে দুটো হ্যালোজেন, তাই তো? তাহলে জেম ডাইহ্যালাইড হলো। তাহলে একটা মাথার উপর প্লে করছে যেটা C ডাবল বন্ড। কেন PCl5 আমরা দু জায়গাতেই কাজ করেছি। একটা হচ্ছে ওই সাধারণত অ্যালকোহল থেকে অ্যালকিন হ্যালাইড তৈরি করতে করেছে, আর এটা। তো তাহলে আমি একটা জিনিস মাথায় রাখলো যে একটা বেনজিন নেই, মানে C6H5, তার উপরে প্রবাবলি COCH3, যেটা C ডবল বন্ড, ওটার জায়গায় CCl2 হয়েছে। ওকে, নেক্সট কি করেছে? তোমার কমপ্লিট কোথায় কোথায় অ্যালকোহলিক KOH দিয়ে C8H6 করেছে। অ্যালকোহলিক KOH কি রিয়েজেন্ট? অ্যালকোহলিক KOH কি রিয়েজেন্ট? কি রে? অ্যালকোহলিক KOH ডিহাইড্রোহ্যালোজেনেশন করে। অ্যালকোহলিক KOH কি করে? ডিহাইড্রোহ্যালোজেনেশন। তোরা একটা জিনিস দেখো, এই সি, একবার তুই বলছি একবার তুমি বলছি, C8H8Cl2 থেকে C8H6 হয়েছে। তার মানে কটা হাইড্রোজেন আর কটা ক্লোরিন গেছে? দুটো হাইড্রোজেন দুটো ক্লোরিন। পরিষ্কার বুঝতে পারছো যে -2 HCl হয়েছে, তাই তো? তাহলে দুটো হাইড্রোজেন ক্লোরিন যাওয়া মানে দুটো পাই বন্ড ইনক্লুড হয়েছে, তাই তো? পাই বন্ড ইনক্লুড হয়েছে। আচ্ছা, নেক্সট রিয়েজেন্ট কি দিয়েছে? প্রেজেন্স অফ মার্কিউরিক অ্যান্ড ডাইলুট সালফিউরিক অ্যাসিড। এটা কি দিয়েছে? ট্রিপল বন্ড কে মার্কিউরিক অ্যান্ড ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিলে কি ক্যাটালাইটেড হাইড্রেশন হয়, অর্থাৎ ট্রিপল বন্ড থেকে কিটোন হয়, ট্রিপল বন্ড থেকে কার্বনিল কম্পাউন্ড হয়। ওকে, তো তাহলে আবার সেটা ব্যাক করছে এতে। তো কম্পাউন্ডটা তোমরা পর পর বোঝালাম, করে দেখবে যে মূল কম্পাউন্ডটা উপরে হচ্ছে বেনজিন রিং এর উপর COCH3, দ্যাট ইজ অপশন C, অ্যাসিটোফেনল। নেক্সট 18। আচ্ছা, 18 আরেকটা রিয়াকশন আছে। একটা রিয়াকশনে দেখো যে তোমাদের ডাবল বন্ড আছে, কিটোন আছে, HCN দিয়েছে ইন বেসিক মিডিয়াম। HCN পোলার কম্পাউন্ড, তাই তো? পোলার কম্পাউন্ড এখানে দু রকম আছে, একটা আনস্যাচুরেশন আছে। একটু শোনো, আর একটু শোনো, এরপরে টিফিন ব্রেক হবে আর 5 মিনিট। ওকে, 5 থেকে 10 মিনিট। ও ঠিক আছে, দেখো ডাবল বন্ড আর কিটো গ্রুপ আছে। তো আমরা খুব চেনা রিয়াকশন হচ্ছে অ্যালডিহাইডে HCN দিলে সায়ানোহাইড্রিন হয়, যাকে হাইড্রোলিসিস করলে ল্যাকটিক অ্যাসিড হয়। মনে পড়ছে? যদি 12 এর ছেলে মেয়েদের এটা তো মনে পড়ার কথা যে অ্যাসিটালডিহাইড টু ল্যাকটিক অ্যাসিড একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হয়। তো সেইটা তাহলে আমাদের দেখেই মনে হবে যে HCN এর সায়ানাইডটা কার্বনিল গ্রুপে অ্যাটাক করবে, কিন্তু এটা সেটা হবে না। এটা অ্যাকচুয়ালি এই যে পাই বন্ডটা কার্বনিল কম্পাউন্ডের সাথে রেজোনেন্স থেকে ওই টার্মিনাল CH2 টা ক্যাটায়ন পজিটিভ আয়ন হবে, কার্বনিয়াম আয়ন হবে, অর্থাৎ সায়ানাইড অ্যাটাক করবে ওই টার্মিনাল কার্বনে। ওকে, তাহলে সায়ানাইড ওখানে অ্যাটাক করলে এই পাই বন্ড রেজোনেন্সে গিয়ে C ডাবল বন্ড ওটাকে OH হবে, সেটা আবার কিটোএনল টটোমারিজম করে আলটিমেটলি ফাইনাল প্রোডাক্ট হবে অপশন বি। অর্থাৎ এটা না তো সায়ানোহাইড্রিনের মতন সায়ানাইড অ্যাটাক করলো, না তো মার্কোনিকফ রুলের মতন H আর CN অ্যাড হলো। হ্যাঁ, তো সুতরাং এখানে কেন মেকানিজমটা বুঝতে হবে। নেক্সট নাম্বার 19। নাম্বার 19 তো একটা বুঝতে পারছো পলিমারের কোয়েশ্চেন, অত্যন্ত সহজ কোয়েশ্চেন, যে ন্যাচারাল রাবারকে ভালকানাইজ করা হয়। ওকে, ভালকানাইজ করে কি হয়? ভালকানাইজেশন করে রাবারটাকে কি করা হয়? তোমরাই, আমি বললে তোমরাই অপশনটা বলে দেবে। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে ন্যাচারাল রাবার গুলো খুব সফট হয়, তাদের স্লাইডিং টেন্ডেন্সি থাকে। তাহলে সেখানে কি করে একটা 3D এফেক্ট দিয়ে দিতে পারলে
সালফার সালফার বন্ড করতে গেলে ওদের স্লাইডিং এফেক্টটা নষ্ট হয়ে যায়, 3D স্ট্রাকচার দেয়। নেক্সট হচ্ছে ন্যাচারাল রাবারটাকে মানে থার্মোপ্লাস্টিক থেকে মানে ওটাকে সফট থেকে হার্ড করে, ঠিক আছে। এই দুটো বলে ফেলেছি, অর্থাৎ দ্য প্রসেস ক্রস লিঙ্ক বিটুইন দ্য সিস পলিআইসোমার। ওকে, আমি এক্ষুনি বললাম যে একটা 3D এফেক্ট দিলে কম্পাউন্ডটা ন্যাচারাল রাবারটা যেটা স্লাইডিং টেন্ডেন্সি সেটা নষ্ট হয়ে গিয়ে হার্ড হয়, বুঝতে পেরেছো, স্টেবিলিটি আসে। সেকেন্ড বলছে মেক্স রাবার মাচ হার্ডার, অফকোর্স সেটাই করে। সালফার রিয়াক্টস বোথ অ্যাজ ডাবল বন্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালাইলিক হাইড্রোজেন। এবং লাস্ট অপশন হচ্ছে অল অফ দিস, অবশ্যই একটা ভালকানাইজেশন ন্যাচারাল রাবারকে সেটাই করে। তোমাদের কিন্তু পলিমার থেকে কোয়েশ্চেন আসবে, পলিমারের কোয়েশ্চেন খুব সহজ হয়, এই জন্যই কেমিস্ট্রি কিন্তু রাজাই করে। কেমিস্ট্রি যদি একটু যত্ন নিয়ে পড়তে পারো এই সহজ জায়গাগুলো, বুঝতে পেরেছো, অনেক শক্ত শক্ত জায়গা পড়ার থেকে যে নাম্বার গুলো মানে তোমরা পেতেই পারো, একদম থিওরি বেস কোয়েশ্চেন। নেক্সট লাস্ট, আচ্ছা লাস্টেরটা হচ্ছে কোনটা সত্য নয়, ঠিক আছে। তোমরা ফেরোমন জানো কি? ফেরোমন কি? ফেরোমন হচ্ছে একটা ইনসেক্ট থেকে তারা স্মেল বার করে, স্মেল বার করলে যে অপর ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার জন্য, তার ফলে কি হয় ইনসেক্ট গুলো প্রচুর বেড়ে মানে তাদের সংখ্যাটা আরো বাড়তেই থাকে গ্র্যাজুয়ালি। তো এখন সেটা নকল ভাবে ফেরোমন দিয়ে ইনসেক্ট গুলোকে মারা হয়, সেটা আলাদা কথা। তাহলে ফেরোমন আর সিক্রেটেড আউটসাইড দ্য বডি অফ অ্যান ইনসেক্ট, এটা অবশ্যই সঠিক। তোমরা অ্যাসপিরিন কম্পাউন্ডটা চেনো? চেনো কি অ্যাসপিরিন? তোমরা 12 এ স্যালিসাইলিক অ্যাসিডের 3টে রিঅ্যাকশন যে কোনো ভাবে হোক কোয়েশ্চেন পেপারে থাকে। একটা তোমরা যারা 12 এ পরে পড়বে তোমরা জানবে যে একটা হচ্ছে মিথাইল স্যালিসাইলেট তৈরি হয়, অর্থাৎ অয়েল অফ উইন্টারগিন, যেটা আমাদের আয়োডেক্সে থাকে, সমস্ত রকম এই ভোলিনিজেল আয়োডেক্সে থাকে, সেই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট হয়। একটা হয় হচ্ছে স্যালল তৈরি হয়, আরেকটা হয় হচ্ছে অ্যাসপিরিন তৈরি হয়। অ্যাসপিরিন হচ্ছে আমাদের, তোমরা নিশ্চয়ই জানো যে অ্যান্টি তোমার পাইরেটিক এবং অ্যানালজেসিক, অবশ্যই অ্যাসপিরিন। এটা কিন্তু ইনফরমেটিভ প্রশ্ন। নেক্সট থার্ড বলেছে সুক্রোজ ইজ ডাইপেপটাইড, সুক্রোজ কিন্তু ডাইপেপটাইড নয়, সুক্রোজ ইজ ডাই স্যাকারাইডস কিন্তু জানেন। আর লাস্টটা হচ্ছে দ্য ডিএনএ অ্যাসাইন ইন দ্য সিনথেসিস অফ আরএনএ মলিকিউল, এটাও অবশ্যই সত্য। তাহলে এর মধ্যে মিথ্যে কোনটা? সেটা হচ্ছে নাম্বার সি, সুক্রোজ ইজ ডাইপেপটাইড কমনলি নোন অ্যাজ অ্যাসপার্টেম, ঠিক আছে। তো ওকে, তো এই 20টা প্রশ্নগুলোই প্রতীকী প্রশ্ন, 20-60টা প্রশ্নই তো সব প্রশ্ন না। প্রশ্নগুলো করানো কেন না এইরকম ভাবে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো ক্লাস শেষ হলো, ঠিক আছে, কিছু কি শেখা গেল? হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, তোমরা পড়বে, ভালো করে করবে। কেমিস্ট্রিতে কিন্তু নেগেটিভ মার্কিং ও প্রচুর হয়, কেন সব প্রশ্নই খুব সোজা মনে হয়, তাই একটু ধরে খেলবে, খেলাই বটে, মানে ভালো করে ধরে একটু উত্তরটা করবে। নেগেটিভ মার্কিং একটা হওয়া মানে র্যাঙ্ক অনেক পেছানো, ঠিক আছে। ওকে, চলো, থ্যাংক ইউ। কেন্দ্র মহেন্দ্রনাথ শিক্ষিকা শুক্রবার তোমাদের সাথে একত্র কেমিস্ট্রি ক্লাস দিয়ে নিশ্চয়ই তোমরা ভীষণভাবে উপকৃত হচ্ছ। পড়াশোনার পাশাপাশি নিশ্চয়ই তোমার হয়েছে। তাই এবার লাস্টে সময় কিন্তু মাত্র 20 মিনিট, এই 20 মিনিটের মধ্যে লাস্ট সবকিছ করে আবার যে জায়গায় বাস্তব করবে। এরপরে কাজ হচ্ছে অঙ্ক করার আগে ছাত্রের মাথায় ঘিরে দেওয়া, 20 মিনিটের মধ্যে কিন্তু এই কাজটা কমপ্লিট করতে হবে।